এয়ার ফ্যাক্টরিং নির্ণয় করার জন্য কিছু স্টেপ আছে নাকি? হুম। আচ্ছা, আগে বুঝতে হবে এয়ার ফ্যাক্টরিংটা কি। এয়ার ফ্যাক্টরিংটা হচ্ছে তোমার কাছে টাকা নাই, কিন্তু তোমার চলার জন্য কি লাগবে? টাকা লাগবে। টাকা লাগবে ভালো কথা। তুমি তুমি যেহেতু ব্যবসা পরিচালনা করো, তুমি কিছু ক্রয় বিক্রয় করো না? ধরো তুমি একজনের কাছ থেকে ধারে কি করছো, পণ্য বিক্রয় করছো 3 মাসের জন্য। সে তোমাকে নোট দেছে, নোট রিসিভেবল। এখন এই নোটটা, তোমার এখন টাকা লাগতেছে, এখন তুমি কি করবা? তুমি তার টাকা চাইলে সে তার কাছ থেকে তুমি নিয়ে আসছো যে আমি 3 মাস পর টাকা দেবো, এর আগে দিতে পারবো না। ঠিক আছে, এই মর্মে তুমি তারে পণ্য বিক্রি করছো। এখন তার কাছে চাইলেও তো সেও দিতে পারবে না। কথা সত্য কিনা? কথা সত্য তো? সত্য। তো এখন এই তোমার কাছে যেহেতু বিলটা আছে, যেহেতু এখন এই কাজটা কিছু কিছু ব্রোকার হাউস আছে অথবা ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো তোমার এই প্রাপ্য বিলটা তারা ভাঙ্গানোর দায়িত্ব নিতে চায়। তো ভাঙ্গানোর জন্য তারা কিছু কমিশন দিতে হয়। তাই কি দিতে হয়? কিছু কমিশন দিতে হয়। কমিশন। কমিশন দিতে হয় এবং আহ, এই আর কি। এছাড়াও যদি তুমি ধরো ভাঙ্গাইলা না, তোমার কাছে রইলো নোটটা, নোটটা রইলো। এখন তোমার এই যে 3 মাসে যে তোমার সুযোগটা ব্যয়, তোমার এই যে পণ্য আটকে রইলো, তুমি টাকা পাইলা না, এখান থেকে তোমার আয় হইতো না। সেই যে ব্যয়টা, সেই ব্যয়টাই তোমার ফ্যাক্টরিং, ফ্যাক্টরিং কস্ট। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই জিনিসটাই পুরো অঙ্কের মধ্যে আলোচনা করা হবে। দেখো, এ কোম্পানি সেলস গুড অন ক্রেডিট টার্ম নেট 60, অর্থাৎ একজন কোম্পানি কিছু পণ্য 60 দিন নেটে, মানে 60 দিনের মধ্যে পরিশোধ করতে হবে এমন শর্তে বিক্রি করছে। ইটস অ্যানুয়াল সেলস ইজ 6 লাখ টাকা। তার বার্ষিক বিক্রয় কত? 6 লাখ টাকা। ফ্যাক্টরিং কমিশন 1 লক্ষ টাকা। 1% অফ দ্য অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ ফ্যাক্টরিং কমিশন হচ্ছে 1% অফ দ্য অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে আমার 6% কমিশন দিতে হবে। এরপরে এরপর বলছে এ ফ্যাক্টরড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 12% পার অ্যানাম ইন অ্যাডভান্স, অর্থাৎ 12% আমার কি করতে হবে? ইন্টারেস্ট রেট বহন করবে। অর্থাৎ তোমাকে এই যে তুমি যে রাখবা, এই জন্য তোমাকে 12% ইন্টারেস্ট রেট ওরা প্রোভাইড করবে। অর্থাৎ তুমি যার কাছে বাকিতে বিক্রি করছো, সে বলছে যে আপনাকে মাসে মাসে আপনাকে 12% ইন্টারেস্ট দিব। এবার বলছে দ্য ফ্যাক্টর উইল অ্যাডভান্স গিরু আপ টু 80% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। এখন কি বলছে? দ্য ফ্যাক্টর উইল অ্যাডভান্স আপ টু 80% অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এই ফ্যাক্টর তোমাকে 80% তুমি তারে কি করছো? বকেয়া দিছো। ঠিক আছে? ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং। তোমার এই যে তুমি ফ্যাক্টরিং জিনিসটা করবা, এখন এই জন্য তোমার কত খরচ হইবে। এখন তুমি কি করতেছো? তার অপেক্ষা করতেছো না যে তোমার পাওনাদার তোমাকে 3 মাস পর ওই যে 60 দিন পর তোমার পরিশোধ করবে, কিন্তু তুমি সেইটা অপেক্ষা করতেছো না। তুমি কি করতে চাইতেছো? তুমি তোমার বিলটা 60 দিনের আগেই তুমি ব্যাংকের মাধ্যমে ভাঙাইতেছো। এখন তাইলে তুমি এই যে তার যে 12% তোমার সুদ দেওয়ার কথা ছিল, সেটা তো তুমি আর পাবা না, পাবা না। না। এখন এইখান থেকে যে তোমার সুযোগ ব্যয়টা সৃষ্টি হইবে, এইটা আসলে মোট কত, এটাই বের করার কাজ হয়েছে ফ্যাক্টরিং। তো ফ্যাক্টরিং করার জন্য তোমার প্রথমে আগে বের করতে হবে অ্যানুয়াল সেলস। কি বের করতে হবে? অ্যানুয়াল সেলস। অ্যানুয়াল সেলস। তো দেখো, প্রশ্নের ভিতরে অ্যানুয়াল সেলস দেওয়া আছে, দেওয়া আছে নাকি নাই? দেওয়া আছে তো। হ্যাঁ, দেওয়া আছে, তাহলে ছয় আমার লাখ এটা টাকা বের করার কোনো মানে নেই। দ্বিতীয় ধাপে হচ্ছে আমাকে বের করতে হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্ট, রিসিভেবল। হ্যাঁ, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল নির্ণয়ের সূত্র আছে। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সূত্রটা হচ্ছে তোমার, তুমি যে পরিমাণ সেল করবা, তুমি যে পরিমাণ সেলস করবা, ঠিক আছে? তাহলে তুমি সেলস করতেছো কয় টাকা? 6 লাখ টাকা।
তাহলে তুমি কয় 6 লাখ টাকা। হ্যাঁ, এরপর ক্রেডিট পিরিয়ড দিয়ে তুমি গুণ দেবা। ক্রেডিট পিরিয়ড দিয়ে কি করবা? গুণ দিবা। তো দেখো গুণ আসিফ দেবো, ভাই, গুণ আমি দেবো। কয়দিনের জন্য বাকিতে বিক্রি করছি? 60 দিনের জন্য বিক্রি করছি। কয়দিনের দুদিন, জন্য বিক্রি করছি? 60 দিনের জন্য। হ্যাঁ, তাহলে আমি কি জন্য বিক্রি করছি? 60 দিনের জন্য বিক্রি করছি। তাহলে আমি 60 দিনের জন্য বিক্রি করলাম। 6 লাখ পূরণ 60। 6 লাখ পূরণ কত? 60। তাহলে যদি আমি 6 লাখ পূরণ 60 দেই, তাহলে আমার বের হবে কত? 60 দিনে আমার কত টাকা দাঁড়াইলো? 60 দিনে কত টাকা দাঁড়াইলো? তারে আমি দাঁড়াইলো। 360 দিয়ে ভাগ দেবো। তাহলে কি করবো? আমি 360 দিয়ে ভাগ দেবো। তাহলে বের হইলে 1 লাখ। তাহলে বের হইলে কত? 1 লক্ষ। 1 লক্ষ টাকা। তাহলে এই যে 1 লক্ষ টাকা আমি বের করলাম, এই 1 লক্ষ টাকা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। তো এইখানে আমার সূত্রে প্যাচ লেগে যায়। এই সূত্রে কি করে যায়? আমার প্যাচ লেগে যায়। সূত্রটা হচ্ছে এরকম: এসিএস ইন্টু এসিপি ডিভাইড বাই 360। তাহলে এসিএস মানে কি? অ্যাভারেজ ক্রেডিট, সরি অ্যানুয়াল ক্রেডিট সেলস। আর এসিপি মানে কি? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ডিভাইড বাই 360। যদি দেই আমি, তাহলে কী বের হবে? তাহলে আমার বের হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এখন আমি একটুখানি তোমার এই জিনিসটা ঐচ্ছিক নিয়মে দেখাই। তুমি 6 লাখ টাকা বিক্রি করো কতে? 360 দিনে। কয় দিনে? 360 দিনে। 360 দিনে। তাহলে আমি এরকম লিখি: 6 লাখ টাকা বেশি কয় দিনে? 360। একটুখানি ভুল হয়েছে। 360 দিনে বেশি 6 লাখ টাকা। কয় টাকা? 6 লাখ টাকা। তাহলে একদিনই বেশি কত? 6 লাখ ভাগ 360। 360। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে দেখো, আমি যদি এরকম করি যে 6 লাখ, তাহলে এখন একদিনের তো বাইরে হয়েছে না? আমি 6 লাখের যদি 360 দিয়ে ভাগ দিই, তাহলে কয় দিন? কিন্তু আমি বেশি কয়দিনের জন্য? 60 দিনের জন্য। তাহলে 60 দিনে কয় টাকা বেশি? 60 দিনের জন্য বেশি কত? তাহলে এই 6 লাখ ভাগ 360 গুণ 60। এটুকু বুঝতে পারছি কিনা? হ্যাঁ। তাহলে দেখো, এই 6 লাখ এবং 60, এই 6 লাখের নাম হয়েছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। আর এই 60-এর নাম কি? এসিপি। আর এই 360-এর নাম তো 360ই। এখন দেখো কীভাবে সূত্রটা আসছে, বুঝতে পারছি? মানে 360 দিনে আমি বিক্রি করি 6 লাখ টাকা, 6 লাখ টাকার বাকিতে। তাহলে আমি 1 টাকার বিক্রি করি কত? আর 60 দিনে বিক্রি করি। যেহেতু আমরা অঙ্ক করতে 60 দিনের, এই জন্য আমার বের করতে হবে কয় দিনেরটা? 60 দিনেরটা। ঠিক আছে? 1 দিনেরটা। ওকে। হ্যাঁ। তাহলে সূত্র যদি আমার মনে নাও থাকে, তাহলে আমি এই ঐকিক নিয়মটা মনে থাকবে কিনা? থাকবেন। তাহলে 6 লাখ টাকায় আমি 360 দিনের বিক্রি করি, 6 লাখ টাকায় একদিন 60 দিনে কত, এভাবে বের করে তারপর তুমি করবা পাশে। এরপর তুমি এই অঙ্কটা দিয়ে দেখবা যে কোনটার নাম কি। এই সাইডের নাম কি? এসিপি। আর এটার নাম কি? অ্যানুয়াল সেলস। হ্যাঁ, এসিএস। তাই দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল বের করলাম। এখন আমার বের করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। অ্যাকাউন্ট রিসিভেবল কি? টার্ন ওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভারের সূত্র হচ্ছে 360 ডিভাইড বাই এই যে আমার ক্রেডিট এসিপি। এসিপি। তাহলে 360-এ যদি আমি তুমি যদি আমি বের করি ভাগ দিই 60 দিয়া, তাহলে বের হয় কত? 6 টাইম। ঠিক আছে? এইটা নির্ণয়ের আরও একটা সূত্র আছে। আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার আর একটা সূত্র বলছিলাম, এসিএস ডিভাইড বাই এআরআর। এসিএস ডিভাইড বাই এআরআর মানে আমি ইয়ার। যদি এই যে মোট যে টাকাটা আছে কত? 6 লাখ টাকা। 6 লাখ টাকা যদি আমি 60 দিয়ে ভাগ দিই, এই সরি 1 লাখ টাকা দিয়ে ভাগ দিই, কত বের হইবে? 6 বের হইবে। ঠিক
ঠিক আছে? হুম। তাহলে এইটা আমার ১ নম্বরের স্টেপ, আর ২ নম্বরের স্টেপে যদি আমি ভাগ দিই তাইলেও টার্নওভার বের হবে। আমি একেবারে সহজ মনে রাখতে পারি। ১ নম্বরে কি বের করছিলাম? এসিএস, কিন্তু এরকম তো লেখে নাই। ঠিক আছে, কিন্তু ওইটা বের করার দরকার আছে আগে। তাহলে তারপর আমরা অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করবো। তাইলে ১ নম্বর আর ২ নম্বর দিয়ে, ১ নম্বরে যদি ২ নম্বর দিয়ে ভাগ দিই তাইলেই আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের হবে। ঠিক আছে? এরপর বের করতে হবে আমাদের ৪ নম্বরের স্টেপে বের করতে হবে এনআই। কি বের করতে হবে? নেট পিরিয়ডিক ইন্টারেস্ট। নেট পিরিয়ডিক ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আচ্ছা, আমার ইন্টারেস্ট কয় পার্সেন্ট? 12%। 12। 12%। 12% রে এই এআরটিও দিয়ে ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দিতে হবে? এআরটিও দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 12% ভাগ হচ্ছে এআরটিও কত? 6 সমান কত? 2%। এটা হচ্ছে কি? এনআই, মানে নেট পিরিয়ডিক ইন্টারেস্ট বা এনপিআই। এনপিআই বলতে পারো, এনপিআই। এনপিআই নেট পিরিয়ডিক ইন্টারেস্ট। নেট পিরিয়ডিক ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আচ্ছা, এরপর আমাকে বের করতে হবে নেট অ্যামাউন্ট অ্যাডভান্স। নেট অ্যামাউন্ট অ্যাডভান্স। তো অ্যাডভান্সের আমি যেদিন থিওরি আলোচনা করছিলাম সেইখানে, সেই আগের ভিডিওটার মধ্যে আলোচনা আছে। দেখো, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে আমার প্রথম বসাইতে হবে কি? এআরআর। তারপর সেখান থেকে রিজার্ভ। রিজার্ভ কত? দেখো, আমি 8% তারে আমি কি করছি, সরি 80% আমি তারে কি করছি, দিয়ে দিছিলাম, আর 20% কি আমি হাতে রেখে দিছিলাম। ঠিক আছে? তো ১,০০,০০০ টাকার 20% যেহেতু আমি 80% তারা দিয়েছি, তাহলে 20% হাতে রাখছি, তাহলে সেই রিজার্ভটা বাদ দিলাম, তাহলে থাকবে কত? এই ৮০,০০০ টাকা। তো সেখান থেকে বাদ যাবে ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশন। তাহলে ফ্যাক্টরিং কমিশন আমি বাদ দিব। ফ্যাক্টরিং কমিশন কত? এই টাকার উপর ধরতে হবে, কিন্তু এআরআর এর উপর ধরতে হবে। এর উপর ১,০০,০০০ টাকার 1% কত? ১,০০০। তাহলে পাবো কত? ৭৯,০০০। এখন ইন্টারেস্ট লেস কি? ইন্টারেস্ট। এখন এইটা আমি বলছিলাম শখে যে ইন্টারেস্টটা সবসময় ধরতে হবে অ্যাডভান্সের উপর। তাহলে অ্যাডভান্স আছে কত? ৭৯,০০০। তো সেই ৭৯,০০০-এর উপর কয় পার্সেন্ট ধরতে হবে? এই যে 2% বের করছি, সেই 2% বের করলে আসবে কত? ১৫৮০ টাকাই আসবে। ওরা এখানে যা করছে সেটা তুমি আপাতত ভুলে যাও। তাহলে ৭৯,০০০ গুণ কত? 2%। দেখো তুমি এইটা আসবে। আচ্ছা, এরপরে বের করতে হবে এনপিসি। এনপিসি তাহলে নেট পিরিয়ডিক কস্ট কেমনে বের হবে? ইন্টারেস্ট যোগ হচ্ছে ফ্যাক্টরিং কমিশন, ফ্যাক্টরিং কমিশন যোগ ইন্টারেস্ট। তো সেখান থেকে আমার দুইটা জিনিস বাদ দিতে হবে। দুইটা জিনিস কি করতে হবে আবার? বাদ দিতে হবে। সেই দুইটা জিনিস কি? সেই দুইটা জিনিস হচ্ছে, একটা জিনিস হচ্ছে আমার ব্যাড ডেপস, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে এই দুইটা জিনিস একটাও আমাদের এই প্রশ্নে নাই, সুতরাং আমাকে এই দুইটা নিয়ে কোনো চিন্তা করাও দরকার নেই। তাহলে এইটাই কি আমার কস্ট। এখন এইটা কস্ট কয় দিনের? এইটা কস্ট হচ্ছে আমার এই যে ৬০ দিনের কস্ট। এটা কয় দিনের কস্ট? ৬০ দিনের কস্ট। এখন আমাকে বলছে ক্যালকুলেট অ্যানুয়াল কস্ট। তাহলে অ্যানুয়াল কস্ট নির্ণয় সূত্র কি? নেট পিরিয়ডিক কস্ট ইন্টু এআরটিও। তাহলে ২৫৮০ গুণ ৬ সমান এই ১৫,৪৮০ টাকা হচ্ছে কি কস্ট আমার, নেট পিরিয়ডিক কস্ট। এখন যদি আমাকে বের করতে বলে যে এপিআর বের করো, তাহলে আমি কি করব? এই যে আমার যে কস্টটা, এই যে এখানে যে কস্টটা বের হয়েছিল, তাহলে আমরা এনপিসি রে এই যে অ্যানুয়াল কস্ট দিয়ে যদি ভাগ দেই তাহলে কি বের হইবে? তাহলে এপিআর বের হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো, হক কোম্পানি মান্থলি ক্রেডিট সেলস ১,৫০,০০০ টাকা, তাই তো? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 72 days, and company is considering factoring receivable. The factor has agreed advance 75% of the face value. ঠিক আছে? তাহলে কত পার্সেন্ট দেবে আমাকে? ফ্যাক্টর 75% দিবে আমাকে, আর 25% সে নিজের কাছে রেখে দিবে। কেন রেখে দিবে? এটা তার সিকিউরিটি মানি। যদি আমার দেনাদার না দেয় টাকা, তারে যদি দেউলিয়া হয়ে যায় বা পালাই যায়, তাহলে সেইটা তার কাছে কি সে রাখবে। অ্যান্ড 50% ইন্টারেস্ট রেট পার অ্যানাম। 15% কি দেবে? ইন্টারেস্ট দেবে। অ্যান্ড ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন। 2% কমিশন সে চার্জ করবে। অ্যান্ড ফ্যাক্টরিং সেভ দ্য কোম্পানি। আমি যদি ফ্যাক্টরিংয়ের মাধ্যমে টাকা করি তাহলে 5% ব্যাড ডেপ লস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ১,০০০ পার মান্থ। ক্যালকুলেট দ্য পিরিয়ডিক কস্ট। পারছি তো? তাহলে আমি যদি ফ্যাক্টরিংয়ের মাধ্যমে টাকা, ব্যাংকের মাধ্যমে টাকা
উঠাই ফেলাইলাম। এখন আমার ব্যাড ডেটস মানে যদি ক্রেতা পালায় সেই দায় দায়িত্ব ব্যাংকের, তোমার আর কোনো চিন্তা চেতনা নাই, কারণ ব্যাংকের তুমি 2% কমিশন দিতে আসো। এরপরে এখান থেকে 25% যে তার রিজার্ভ মানি দিতে আসো। হুম, এরপর কি বলছে, আহ, এবং তোমার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ যদি তুমি দেনাদার তোমার থাকতো, ওই, হ্যাঁ, যদি তোমার দেনাদার থাকতো তাহলে তার কাছ থেকে কি টাকা দেওয়ার জন্য তোমার লোক লাগতো, তার কাছ থেকে যাওয়া লাগতো, সেই জন্য তোমার 1,000 টাকা খরচ হইতো, সেটাও কি তোমার সেভ হইতেছে। তাহলে আমি আবার যে চিন্তা করছিলাম যে প্রথম আমাকে সেলস বের করতে হবে। প্রথম কি বের করতে হবে? সেলস। তো সেলস বের করো। সেলস কত? প্রত্যেক মাসে সেলস কত? 1,50,000। তাই বছরে কত? 1.5 লাখ পূরণ 12। ঠিক আছে, 12। তাহলে আমাকে প্রথম সেলস বের করলাম। এরপর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে। রিসিভেবল। তো অ্যাকাউন্ট অ্যাভারেজ রিসিভেবল কীভাবে বের করে? আমরা মোট যে ক্রেডিট সেলস বের করবো, 1.5 লাখ পূরণ 12 দাও, কত বের হয় দেখো তো? 1.5 লাখ পূরণ 12। হুম, ইন্টু 12 ইকুয়াল কত বের হয়েছে? 18 লাখ। কত বের হয়েছে? 18 লাখ। 18 লক্ষ। হ্যাঁ, 18 লক্ষ। তাহলে এআরআর নির্ণয়ের সূত্র কি? 18 লাখ আমি বিক্রি করি কয় দিনে? 360 দিনে, তাই তো? তা 18 লাখ ভাগ 360, 18 লাখ ভাগ কত? 360। 360। তার ব্যালেন্স কত? 5,000। এই 5,000 কয় দিনের? একদিনের। এরপর আমি বিক্রি করছি কয় দিনে? 72 দিনে। তাহলে গুণ 72 ইকুয়াল টু কত বেড়েছে? 3,60,000 টাকা। তো ওরা এইভাবে করছে, আমরা এইভাবে করবো না, কারণ না। ঠিক আছে, এরপর আমার অ্যাডভান্স বের করে রাখতে হবে। অ্যাডভান্স কত? 3,60,000-এর এআরআর-এর 75%। তাহলে কত আসে? আমরা এখানে এইরকম অ্যাডভান্স করবো না, আমরা শখের মধ্যে করব, কমিশন। ঠিক আছে, ওরা এভাবে কেন করলো আমি জানি না। তাহলে আমরা এখানে এগুলো বের করার কোনো দরকার নেই। এরপর 4 নম্বরে কি আমার ইন্টারেস্ট বের করতে হবে। কী বের করতে হবে? ইন্টারেস্ট রেট। তাহলে 15% ভাগ হচ্ছে, আমার 3 নম্বর ধাপ হচ্ছে এআরটিও নির্ণয় করা। কি নির্ণয় করা? এআরটিও। তো এআরটিও নির্ণয়ের সূত্রটা জানো কি? এই যে 18 লাখ আমরা 3,60,000 দিয়ে ভাগ দেবো, অথবা 360-এ 72 দিয়ে ভাগ দেবো। তাহলে 360 ভাগ যদি দিয়ে 72, কত মনে হয় যে 5 বের হবে? দেখো তো 5 কিনা? 360 ভাগ হচ্ছে 75, তাহলে বের হয় 5। দেখছো? তাহলে এই 5 হচ্ছে আমার এআরটিও। এই আমরা এই উপরের নিয়মের অঙ্ক অনুযায়ী করব। ঠিক আছে, বা আমি যে স্যালারি দিয়েছি সেই নিয়ম অনুযায়ী করবা। তারপরে আমার ইন্টারেস্ট রেটটারে পিরিয়ডিক বানাইতে হবে। ইন্টারেস্ট কত? 15%। 15% ভাগ হচ্ছে কত? 5 সমান কত? 3%। এই 3% কি আমার এনপিআই। তো এনপিআই পাওয়ার পর এখন আমাকে নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করতে হবে। নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তো নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের করার জন্য কি করতে হবে? এআরআর বের করতে হবে। কি বের করতে হবে? এ এআরআর বের করতে হবে। তো এআরআর থেকে আমাকে বাদ দিতে হবে কি? এআরআর থেকে আমি কি বাদ দেবো? আমাকে বাদ দিতে হবে কমিশন, বাদ দিতে হবে প্রথম। প্রথম যদি কমিশন বাদ দিই, তারপর সরি রিজার্ভ বাদ দিতে হবে। রিজার্ভ বাদ দেওয়ার পর আমি কি বাদ দেবো? কমিশন বাদ দেবো। রিজার্ভ কত? রিজার্ভ হচ্ছে আমার 25%। 3,60,000 টাকার 25% বের করে নিতে হবে। 3,60,000 টাকার 25% যদি বের করি তাহলে সেটা হচ্ছে রিজার্ভ। তো রিজার্ভ থেকে যদি বাদ দিই তাহলে বেরোবে অ্যাডভান্স। তো সেখান থেকে আমাকে বাদ দিতে হবে কি? ফ্যাক্টরিং কমিশন। তো এখানে ফ্যাক্টরিং কমিশন আছে 2%। তো এআরআর কত? 3,60,000 টাকার 2% ধরবা, সেইটা বাদ দেবা। বাদ দেওয়ার পর যেটা পাবা সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে। তাইলে আমরা পাবো এনপিএ। তারপর আমরা কি করতে পারি? এই নেট পিরিয়ডিক কস্টে যেতে পারি। কস্টের জন্য প্রথম কমিশন, তার সাথে যোগ হবে ইন্টারেস্ট, তাহলে পাবো কি? টোটাল পিরিয়ডিক কস্ট। সেখান থেকে আমার বাদ দিতে হবে কি? সেখান থেকে বাদ দিতে হবে সেভিংস। তো ব্যাড ডেপস থেকে আমি কিছু সেভিংস হবে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে কিছু সেভিংস হবে। ব্যাড ডেপস কিসের উপর ধরবো? এআরআর উপর ধরবো। ঠিক আছে, ব্যাড ডেপস কিন্তু সেলসের উপর না, ব্যাড ডেপস কিসের উপর? এআরআর উপরে।
আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত? 1000 টাকা। 1000 টাকা আমার খরচ হয় পার মান্থে। তো এখন সেইটা আমরা পার মান্থে খরচ হইলে তো হইবে না, আমার লাগবে কয় দিনের? 72 দিনের। তো আমরা এটাকে কী করতে পারি, 1000 × 12, 12,000। হ্যাঁ, তো সেইটাকে 360 দিয়ে ভাগ দিয়ে 72 দিয়ে গুণ দিতে পারি, অথবা 1000/30 × 72 এভাবে করা যাবে, অথবা 1000/360 × 72 তাতেও হবে। সরি, 12,000 ভাগ 360 × 72 তাতেও কত আসবে? 2400 আসবে। তো 15,000 থেকে এই দুইটা বাদ দিলে যেটা থাকবে সেটি হচ্ছে কি আমার নেট পিরিয়ডিক কস্ট। তো নেট পিরিয়ডিক কস্টই মনে হয় জানতে চাইছে না? ক্যালকুলেট নেট পিরিয়ডিক কস্ট। তাহলে এই পর্যন্তই আমাদের অঙ্ক সমাধান। বুঝতে পারছো?